গুড আফটারনুন স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ভালো আছো তো? আচ্ছা, আমি কে বলো তো? ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। আজকে আমরা আবার চলে আসলাম নির্দিষ্ট বিষয়ে, ভূগোল বিষয়ের বিভিন্ন কিছু আলোচনা করবার জন্য। তোমরা সবাই প্রস্তুত তো? আচ্ছা, খুব ভালো। তোমরা পূর্বের দিনের যে ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছিলাম, সেই বিষয়গুলো সম্পর্কে তোমরা একটু জেনে এসেছো, বুঝে এসেছো। আমি যে নির্দিষ্ট প্রশ্নগুলো আমি তোমাদের সামনে রেখেছিলাম, সেগুলো আশা করি সবাই একটু পাঠ্যপুস্তকগুলো দেখে এসেছো, তাই তো? আচ্ছা, তো আমরা শুরুতে কি করব? হ্যাঁ, তাহলে আমরা শুরুতে আগের দিন যে প্রশ্নোত্তর পর্ব আমি তোমাদেরকে দিয়েছিলাম, কিছু বাছাই করা প্রশ্ন, সেই বাছাই করা প্রশ্ন থেকে আমি কয়েকটি প্রশ্ন তোমাদেরকে একটু জেনে নেব, ঠিক আছে? আমি শুরুতে একটু জাস্ট একদম ছোট্ট কিছু ফুল ফর্ম জানতে চাইবো। সেটা হচ্ছে যে, বলো তো এফসিসি এর পুরো কথা কি? এফসিসি এর পুরো কথা হচ্ছে ফলস কালার কম্পোজিট। আচ্ছা, টিসিসির পুরো কথা হচ্ছে ট্রু কালার কম্পোজিট। খুব ভালো। আর আমাকে বলো আইআরএস, এই আইআরএস এর কাজ কি? আইআরএস এর পুরো কথা হচ্ছে ইন্ডিয়ান রিমোট সেন্সিং, তাই তো? আচ্ছা, আরেকটু বলো আরজিবি এর পুরো কথা কি? আরজিবি হচ্ছে রেড, গ্রিন, ব্লু, তাই তো? আচ্ছা, এইগুলো আমরা আগের দিন একটু জেনেছিলাম। আচ্ছা, এই যে স্যাটেলাইট ইমেজ আমরা যে করছি, মানে আলোচনা করছি বিভিন্ন দিন সম্পর্কে, বিভিন্ন কিছু সম্পর্কে, এই স্যাটেলাইট ইমেজ তাহলে কিভাবে প্রথমে মহাকাশে পাঠানো হয়, সেটা আমাকে কে বলতে পারবে? অর্থাৎ আমি যেটা তোমাদেরকে জানতে চাইছি সেটা হচ্ছে যে, এই যে উপগ্রহ চিত্র তোলার বিভিন্ন পদ্ধতি, যে পদ্ধতি সম্পর্কে আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি ইতিমধ্যে, এবং আমরা এটা বুঝতে পেরেছি যে কোনো একটা কার্য সম্পাদন করবার জন্য পূর্বে থেকেই কিন্তু অনেক কিছু সেই কার্যকারণ সম্পর্কে আমাদের কাজ করে যেতে হয়, তারপরে আমরা সেই কাজগুলো করতে পারি। যেমন ধরো, আমি মনে করলাম যে আজকে রান্না করব বা রান্না হবে। রান্না করার পূর্বে কি করতে হয়? যে উপকরণ, যে সবজি বা মাছ বা মাংস যাই রান্না করবে কেন, সেই উপকরণ এবং তার সঙ্গে আনুষঙ্গিক যে শাকসবজি যেগুলো প্রয়োজন, মশলাপত্র, সেগুলো আমাদের প্রস্তুত করতে হবে। গ্যাস দরকার হবে, বাসন দরকার হবে। এগুলোকে যখন আমি তারপর নির্দিষ্ট পদ্ধতিতে রান্না করব, তারপরে আমি কি করতে পারবো? তারপরে কিন্তু এগুলো খেলে তবেই আমাদের খিদে মিটবে। তো এক্ষেত্রে আমাদের খিদে কি আছে? স্যাটেলাইট ইমেজ। যে এই স্যাটেলাইট ইমেজ, অর্থাৎ পৃথিবী জুড়ে যে বিভিন্ন প্রান্ত, বিভিন্ন অংশের যে স্যাটেলাইট ইমেজ, সে স্যাটেলাইট ইমেজকে আমরা কি করছি? সেখান থেকে তথ্য সংগ্রহ করছি ডিজিটাল আকারে। তথ্য সংগ্রহ করবার পর এগুলোকে কিন্তু আমরা নির্দিষ্ট পদ্ধতিতে, নির্দিষ্ট উপায়ে তাদের তথ্য বিশ্লেষণও করতে পারছি, ঠিক আছে? তো সেই জন্য আমরা এই যে উপগ্রহ চিত্র তোলার বিভিন্ন পদ্ধতি, সেই উপগ্রহ চিত্র তোলার পদ্ধতিটা আমাকে জাস্ট একটু তোমরা বলো তো। হ্যাঁ, একদম ঠিক। এটাকে দুটি নির্দিষ্ট ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তথ্য সংগ্রহ পদ্ধতি, যেটা যে অধ্যায়ে বা যে পর্বে শুধুমাত্র তথ্য সংগ্রহ করবার জন্য যাবতীয় কার্যাবলী কিন্তু আমাদেরকে সেখানে সম্পন্ন করতে হয়। আর দ্বিতীয় পর্যায়ে ছিল কি আমাদের তথ্য বিশ্লেষণ পদ্ধতি। অর্থাৎ আমি তোমাদেরকে বলেছিলাম, আমরা যখন কোনো র ডেটা কালেক্ট করি ফিল্ডে গিয়ে, যে কোনো সার্ভের সময় বা সার্ভের পূর্বে যখন র ডেটা কালেক্ট করি, সে র ডেটা কালেক্ট করার পর তারপরে যখন আমরা সেটাকে নিয়ে অ্যানালাইজ করি, বিভিন্ন বিষয়ে বিভিন্নভাবে অ্যানালিসিস করি, সেই অ্যানালিসিস করবার
তারপরেই কিন্তু আমরা সেই তথ্য সম্পর্কে, সেটা ম্যাপ আকারে হতে পারে, বিভিন্ন টেবিল আকারে হতে পারে, একটা তথ্য সম্বলিত আকারে হতে পারে, তারপরেই কিন্তু সেটা প্রকাশ করা হয়, যেটা আমরা দেখতে পাই। কিন্তু এই যে জিনিসটা প্রস্তুত করবার আগে যে বৃহৎ একটা কর্মকাণ্ড থাকে, সেটা কিন্তু সবার চোখে পড়ে না, থাকে না, সবাই কিন্তু সে সম্পর্কে ঠিক বুঝতেও পারে না। ঠিক আছে, তো এখানে এই উপগ্রহ চিত্র আমরা শুধু একটা ম্যাপ আকারে পাচ্ছি, পেয়ে গেলাম, তারপরে সেটাকে বিভিন্নভাবে আমরা তার ব্যবহার করতে শুরু করে দিলাম, তাহলে কিন্তু সেটা নয়। তার আগে আমাদের যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলো কি কি তোমরা একটু বলো, এবার শুনি আমি। হ্যাঁ, তথ্য সংগ্রহ পদ্ধতি। এই তথ্য সংগ্রহ পদ্ধতির মধ্যে কি পদ্ধতি আছে? এখানে 5টি পদ্ধতি লক্ষ্য করা যায়, তাই না? একটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ স্থাপন। আচ্ছা, কৃত্রিম উপগ্রহ স্থাপন এটা আমরা কিভাবে করব বলো তো? এই কৃত্রিম উপগ্রহ স্থাপন আমরা কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে মহাকাশের নির্দিষ্ট যে কক্ষপথ রয়েছে, সেই কক্ষপথে এই মানে স্যাটেলাইট ইমেজের জন্য আমরা এই মহাকাশে তাকে স্থাপন করতে পারি, কৃত্রিম উপগ্রহকে। ঠিক আছে, দেখো আমি যে ছবিটা যে সামনে আমরা দেখছি, এই ছবিটা দেখো পৃথিবীর চারিপাশে, যেমন তোমরা বিভিন্ন সময় আলোচনার সাপেক্ষে জানতে পেরেছো যে 36,000 কিলোমিটার কিংবা 700 থেকে 900 কিলোমিটার উচ্চতায় সানসিনক্রোনাস উপগ্রহগুলো বিভিন্ন কক্ষপথে বিভিন্ন উচ্চতায় কিন্তু স্থাপন করা হয়। তাহলে এই যে নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে সামনে রাখা হয়েছে, এই সামনে রাখার জন্য আমাদের নির্দিষ্ট রকেট লঞ্চ ভেহিকেল রয়েছে, সেই স্থান থেকে কি করা হয়, তোমার যে লঞ্চ ভেহিকেলের যে বিভিন্ন উপাদান রয়েছে তার মাধ্যমে কৃত্রিম উপগ্রহকে স্থাপন করে সেখানে তারপরে সেটা মহাকাশে স্থাপন করা হয়। ঠিক আছে, মহাকাশে স্থাপন করার পরে কি হয়? 2 নম্বর যদি আমরা বলি আলোক বিচ্ছুরণ। এই আলোক বিচ্ছুরণে কি রয়েছে? এখানটাতে আমরা দেখতে পাই যে এখানে কোনো স্যাটেলাইট তার নিজস্ব আলো দ্বারা কোনো বস্তুকে আলোকিত করে তথ্য সংগ্রহ করতে পারে, যেটাকে আমরা বলবো যে অ্যাক্টিভ সেন্সর হিসাবে যেটা আমরা বলতে পারি, তাই তো? আর প্যাসিভ সেন্সর যেগুলো রয়েছে সেগুলো কিভাবে তার চিত্র বা তথ্য সংগ্রহ করে? সেগুলো শুধুমাত্র দিনের বেলাতে সূর্যের আলোর দ্বারা আলোকিত কোনো বস্তুর উপর আলো যখন পড়ে প্রতিফলিত হয়, তার দ্বারা যখন তথ্য সংগ্রহ করে বা তথ্য প্রস্তুত করে, সেটা হচ্ছে প্যাসিভ সেন্সর। এভাবেও কিন্তু তথ্য সংগ্রহ করা যায় আলোক বিচ্ছুরণ। এবার বলছে বায়ুমণ্ডলে শক্তি প্রবাহ। তো বায়ুমণ্ডলে শক্তি প্রবাহ সেটা কিভাবে হচ্ছে? এই যে সূর্যর আলো যখন নির্দিষ্ট বস্তুর উপর প্রতিফলিত হচ্ছে, আলোক শক্তি যখন এবার বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে, সংবেদক বিকৃত হয়ে যাচ্ছে, সেটাকে আমরা কি বলছি? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তাই তো? এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যখন সম্পূর্ণ পথ অতিক্রম করছে এবং তথ্য সংগ্রহ করছে, তখন সেটাকে আমি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বলতে পারি। ঠিক আছে, তারপরে লক্ষ্যবস্তুর সঙ্গে মিথস্ক্রিয়ার প্রতিফলন। যেই যে আগত ভূপৃষ্ঠের যে উপাদানগুলো, সেই উপাদানগুলোর বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য ও চরিত্র অনুসারে সেখান থেকে কিছু শোষিত হচ্ছে, তারপরে সেটা বায়ুমণ্ডলে বিভিন্ন স্তরের মধ্য দিয়ে মহাকাশে কিন্তু এটা প্রত্যাবর্তন করছে। মহাকাশে প্রত্যাবর্তন হওয়া মানে কি হলো? এইটা কৃত্রিম উপগ্রহের যে সংবেদক সেন্সরগুলো ছিল, সেই সেন্সরগুলো বিকিরণ তরঙ্গ সংগ্রহ করে উজ্জ্বলতার ভিত্তিতে বিভিন্ন পদ্ধতিতে এই তথ্যগুলো তারা সংগ্রহ করতে পারছে। এইটা গেল তথ্য সংগ্রহ করবার পদ্ধতি। তারপরে কি ছিল? তথ্য বিশ্লেষণ করার পদ্ধতি। এবার তথ্য যখন সংগ্রহ করা হলো, তথ্য বিশ্লেষণ করতে আমাদের কি প্রয়োজন? কম্পিউটার প্রয়োজন, উচ্চ ক্ষমতাযুক্ত সুপার কম্পিউটার। এবং সেখানে
উচ্চ প্রযুক্তি সম্পন্ন সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই আমরা এই তথ্যগুলোকে সেখানে বিশ্লেষণ করতে পারবো, বিশ্লেষিত করতে পারবো, ঠিক আছে। এবং সর্বশেষে তোমার আলোকচিত্র প্রস্তুত, অর্থাৎ একটা চিত্র আমরা প্রস্তুত করতে পারবো, যে চিত্রের সাহায্যে আমরা ম্যাপ প্রস্তুত করতে পারবো, ঠিক আছে। অক্ষাংশ, দ্রাঘিমাংশ, বিভিন্ন সূচক, তারিখ বিভিন্ন দিয়ে তারপরে আমরা ম্যাপ প্রস্তুত করে সেটাকে আমরা কিন্তু প্রকাশ করতে পারবো। এইটা ছিল সম্পূর্ণ পদ্ধতি। আচ্ছা, আর বলতো যে নিষ্ক্রিয় উপগ্রহ চিত্র আর সক্রিয় উপগ্রহ চিত্র বলতে কি বোঝো? হ্যাঁ, নিষ্ক্রিয় উপগ্রহ চিত্র মানে তোমরা কি বুঝতে পারছো, যে যে চিত্র অন্যের আলোয় আলোকিত হবে না, হবে না, হবে না। কারণ সক্রিয়, আমি কি জিজ্ঞাসা করলাম, নিষ্ক্রিয় না সক্রিয়? আচ্ছা যাই হোক, যদি আমি সক্রিয় বলে থাকি তাহলে যে উপগ্রহ চিত্র যখন প্রতিফলিত হবে, যখন নিজের আলোয় আলোকিত হয়ে প্রতিফলিত করবে, সেটা হবে সক্রিয়, ঠিক আছে। নিজের দেহ থেকে কৃত্রিম আলো ভূপৃষ্ঠে পাঠিয়ে সেখান থেকে প্রতিফলিত হয়ে ছবি তোলে বা তথ্য সংগ্রহ করে। নিষ্ক্রিয় উপগ্রহ চিত্র, যে সূর্য থেকে বিদ্যুৎ চৌম্বকীয় বিকিরণ দ্বারা সূর্যের আলোয় আলোকিত হয়, সেটাই কিন্তু হচ্ছে নিষ্ক্রিয় উপগ্রহ চিত্র। তাহলে এই পর্যন্ত আমরা পূর্বের দিনের ক্লাসে আলোচনা করেছিলাম, তাই তো? সবাই খুব ভালোভাবে নির্দিষ্টভাবে বুঝতে পেরেছো, জানতে পেরেছো। আমার খুব ভালো লাগলো, তোমরা সবাই খুব সুন্দরভাবে উত্তর দিয়েছো, মিলেমিশে তোমরা নিজেরাও নিজেদের মতো আলোচনা করলে। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ অংশ, যে তোমরা যদি কোনো অংশ বুঝতে না পারো, নিজেদের মধ্যে আলোচনার মধ্য দিয়েও কিন্তু সেই সমস্যার সমাধান করা যায়, ঠিক আছে। তো আজকে এবার আমরা পরবর্তী যে অংশ, সেই পরবর্তী অংশ সম্পর্কে আমরা আলোচনা করব। তোমরা সবাই একটু মনোযোগ সহকারে শুনবে এবং এই আলোচনা করতে করতে যে গুরুত্বপূর্ণ অংশগুলো সেগুলো আমি বলবো, সবাই একটু খাতায় নোট ডাউন করে নেবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী, এই দশম শ্রেণীর কোন অধ্যায়ে আমরা আলোচনা করছি? ষষ্ঠ অধ্যায়, যেটা উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র নামে পরিচিত। এর মধ্যে আমরা আজকে আলোচনা করব উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব। দেখো, আমরা তো শুধু তথ্য সংগ্রহ করলাম এবং তথ্য বিশ্লেষণ করলেই কি আমাদের কাজ হয়ে যাবে? হচ্ছে না। কারণ এই যে তথ্য যে সংগ্রহ করা হলো, তথ্য সংগ্রহ করার পর বিশ্লেষণ করা হলো, করে তো আমাদের নির্দিষ্ট কাজে, নির্দিষ্ট প্রয়োজনে করা হয়েছে। তাহলে সেইটা এবার কোন কোন কাজে করা হলো সেই সম্পর্কে আমরা এবার জানবো, ঠিক আছে। সেই সম্পর্কে আমরা এবার জেনে নেব, বুঝে নেব যে আমরা এগুলো যে এত অর্থ ব্যয় করে, এত উন্নত প্রযুক্তির মাধ্যমে, এত উন্নত কম্পিউটারের মাধ্যমে আমরা যে তথ্য বিশ্লেষণটা করলাম, সেটা আমাদের কি কি কাজে লাগে, ঠিক আছে। সেটা এবার আমরা পরপর আস্তে আস্তে জেনে নেব। তোমাদের এই আলোচনা করবার সময় যদি কারোর কোথাও কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে। তাহলে উপগ্রহ চিত্রের যে ব্যবহার আমরা জানবো বললাম, তো শুরুতেই আমরা একটু জেনে নিই, যেটা এই উপগ্রহ চিত্রের ব্যবহার জানার জন্য আমাদেরকে এটাকে দুটো ভাগে ভাগ করে নেওয়া হয়েছে। কি আমরা এখান থেকে কি কি কাজে ব্যবহার করি? নাগরিক কাজ, আর একটা হচ্ছে সামরিক কাজ। নাগরিক অর্থাৎ কারা? নাগরিক অর্থাৎ হচ্ছে আমরা যারা জনসাধারণ, সাধারণ মানুষ, আমাদের নির্দিষ্ট ব্যবহারের প্রয়োজন, নির্দিষ্ট কাজে এই কাজগুলো নির্দিষ্ট পদ্ধতি মেনে কাজগুলো আমরা করতে পারি। সামরিক কারা? যারা সৈন্যবাহিনী, যারা আমাদের দেশকে দিবারাত্র জেগে থেকে প্রহরা দিয়ে চলেছে, পাহারা দিয়ে চলেছে, যাতে আমরা সুরক্ষিত থাকতে পারি।
বিদেশি আক্রমণ, বিদেশি শত্রু যাতে আমাদেরকে হঠাৎ করে আক্রমণ না করতে পারে, তাই না? তো এই নাগরিক কাজ অর্থাৎ জনসাধারণ কি কি কাজে উপগ্রহ চিত্রকে ব্যবহার করে? ভূমির ব্যবহার। দেখো, তুমি যদি একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থাকো, সেই ছোট্ট ক্ষুদ্র স্থান থেকে কিন্তু এই সমগ্র অংশে কি কি ভূমি কিভাবে বিন্যস্ত হয়ে রয়েছে, কোথায় কতটা ভূমি রয়েছে, জলভাগ রয়েছে, স্থলভাগ রয়েছে, বাগান রয়েছে, এগুলো কিন্তু আমরা বুঝতে পারবো না। ভূমি ব্যবহার আমরা বুঝতে পারবো। ভূসম্পদের মূল্যায়ন, অর্থাৎ কোথায় কি পরিমাণ সম্পদ, পতিত জমি রয়েছে বা কার্যকারী জমি রয়েছে, ফসল করবার জন্য, সেগুলো আমরা বুঝতে পারবো। মানচিত্র তৈরি করতে পারবো। মানচিত্র কিসের কাজে লাগে? মানচিত্র একটা প্রধান অবলম্বন, যেটা আমরা নির্দিষ্ট স্থানে নির্দিষ্টভাবে সেই দেশকে বোঝার জন্য, জানার জন্য, তাই না? 4 নম্বর হচ্ছে বিপর্যয়। কি কি কাজে বিপর্যয়? আচ্ছা, বিপর্যয় অর্থাৎ কি বলছে? বিপর্যয় অর্থাৎ আমরা অনেক সময় যে বন্যা বা ভূমিকম্পের তার আগাম প্রস্তুতি নিতে পারি, মানে এখান থেকে এই উপগ্রহ চিত্রের মাধ্যমে আমরা জানতে পারি আগাম পূর্বাভাস। আমরা এখনকার দিনে এই যে পুঙ্খানুপুঙ্খানু বা সঠিক যে আবহাওয়ার পূর্বাভাস পাচ্ছি, সেটা কিন্তু এই উপগ্রহ চিত্রের সৌজন্যে। এবং কোথাও যদি হঠাৎ বিপর্যয় নেমে আসে, সেখানকার উদ্ধার কাজ বা উদ্ধার পদ্ধতি কিভাবে সম্পন্ন করা হবে বা সম্পন্ন করা উচিত, কোন পদ্ধতিতে গেলে আর নতুন করে বিপদের সম্ভাবনা থাকবে না, সেটাও কিন্তু আমরা এখান থেকে জানতে পারি। এছাড়া অন্যান্য বিভিন্ন কাজকর্ম রয়েছে। সামরিক কাজের ক্ষেত্রে কি কাজে ব্যবহার করা হয়? প্রতিরক্ষা যান চলাচল, অর্থাৎ আমরা এই যে সৈন্যবাহিনী, তারা কিন্তু নিজেরা যেমন সুরক্ষিতভাবে চলবে, তার সাথে সাথে যাতে অন্য দেশ যাতে নিজের দেশকে আক্রমণ করতে না পারে, সেই সম্পর্কে তারা এখান থেকে তারা সুরক্ষিত থাকবে, যাতে চট করে তারা বাইরের লোক আক্রমণ করতে না পারে। তাহলে সেই উপগ্রহ চিত্রের মাধ্যমে তারা অন্য দেশের বিভিন্ন যদি কোনো শত্রুপক্ষ আক্রমণ করে, তাহলে সেখানে তারা গতিবিধি পেতে পারে। অনুসন্ধান ও উদ্ধার, যে কোনো ক্ষেত্রে দেখবে আমাদের এখানে কোথাও বিপদ পড়লে আগে আর্মিদের ডাকা হয়, সেনাদের ডাকা হয়, তাদের দ্বারা আমরা উদ্ধার হব, এটা আমরা ভাবি। তো সেরকমভাবে অনুসন্ধান উদ্ধারও কিন্তু করা হয়ে থাকে। ঠিক আছে, এই গেল নাগরিক কাজ, সামরিক কাজ। আচ্ছা, এবার আমরা এখান থেকে এরপরে আমরা যে সম্মিলিতভাবে যে বিষয়বস্তু পর্যালোচনা বা আলোচনা, সেটা আমরা এই অংশে এবার আলোচনা করব। ঠিক আছে, তো কি কি সেগুলো যেটা উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব? দেখো, বলা হচ্ছে বর্তমান দিনে ভূপৃষ্ঠের বিভিন্ন উপাদানের আলোকচিত্র বা ভৌগোলিক পরিবেশ, বিজ্ঞানী ও আবহাওয়া, এদের বিভিন্ন বিশেষজ্ঞদের কর্মপ্রচেষ্টায় নতুন গতি এনেছে। কারণ বিভিন্ন উপাদানের আলোকচিত্র বা ভৌগোলিক পরিবেশ এই বিষয় সম্পর্কে আমরা যখন জানার চেষ্টা করছি, তখন কিন্তু এই উন্নত প্রযুক্তি এবং বিশেষ প্রযুক্তি সম্পন্ন বা জানা সম্পন্ন যারা বিশেষজ্ঞ, তারা কিন্তু এগুলোকে ব্যাপকভাবে গতি এনেছে। মানব কল্যাণে এই উপগ্রহ চিত্র নানাভাবে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ মানব কল্যাণ মানে আমাদের নির্দিষ্ট নাগরিকদের যাতে সরকার আরো সুন্দরভাবে সেবা দিতে পারে, কর্মসেবা পরিষেবা দিতে পারে, তার জন্য কিন্তু এই উপগ্রহ চিত্রের ব্যবহারও দিনের পর দিন বিভিন্নভাবে বৃদ্ধি পাচ্ছে, যাতে আমরা খুব সহজেই যে কোনো সমস্যার সমাধান আমরা করে উঠতে পারি, সেই ফিল্ডে না গিয়েও সেই চেষ্টা কিন্তু করা হয়ে থাকে, এবং যতটা সম্ভব দ্রুত এবং উপযুক্ত পরিষেবা প্রদান করা যেতে পারে সেই জন্য। ঠিক আছে, এখানে শুরুতে আমরা যে নাগরিক কাজ, সেই নাগরিক কাজের প্রথম যে অংশ, অর্থাৎ আমরা যেটা বলছিলাম ভূমির ব্যবহার। তো ভূমির ব্যবহার, আমরা ভূমি কি কি কাজে ব্যবহার করি বলতো? একদম ঠিক, যেটা আমরা সবাই করে থাকি, বসতি স্থাপন হিসেবে ব্যবহার করি। আর হ্যাঁ, শস্য চাষ
বা যে কোনো সবজি, শাক সবজি, শস্য চাষের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তারপরে বিভিন্ন জায়গায় অরণ্য, বনভূমি যেগুলো রয়েছে সেটা থাকতে পারে। শহরের নির্দিষ্ট স্থান যেখানে প্রশাসনিক শহর গড়ে উঠেছে, মাঠ থাকতে পারে, তাই না? ফুলের বাগান থাকতে পারে। তাছাড়াও রয়েছে শিল্পাঞ্চল, বিভিন্ন শিল্প, বিভিন্ন খনি এলাকা থাকতে পারে। তো এরকমভাবে আমরা কিন্তু ভূমিকে নির্দিষ্ট বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। তো এখানেও সেরকম ভূপৃষ্ঠের কোনো স্থানের জমি, যেমন কৃষি জমি বলতে পারি, জনবসতি, অরণ্য, জলভাগ, শিল্প, খনি পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা, এই যে তাছাড়াও রয়েছে পতিত জমি রূপে ভূমির ব্যবহার আমরা করে থাকি এবং সময়ের সঙ্গে সঙ্গে তার কিন্তু পরিবর্তন, বিশ্লেষণ এই উপগ্রহ চিত্র অপরিহার্য। অর্থাৎ এই যে শেষ অংশটুকু বলা হলো যে সময়ের সঙ্গে সঙ্গে তার পরিবর্তন, দেখবে খেয়াল করে থাকবে যদি কোনো একটা জায়গার 1960 সাল বা 1970 সাল 80 সাল সেখানকার জমির চরিত্র বা জমির ব্যবহারের ধরন ঠিক যেমন ছিল, আজকে 2025 সালে যখন আমরা এই বিষয় সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করছি, তখন কি সেই জমির চরিত্র বা জমির ব্যবহারের যে চরিত্র সেটা কি এখনো একই থাকবে? থাকবে না। কারণ এখন এই যে কলকাতা সারাউন্ডিং বা কলকাতা শহরের যদি কথা বলো, 1980 সাল 1970 সালে কিন্তু এত প্রভূত উন্নতি, এত উন্নত যোগাযোগ ব্যবস্থা, এত বড় বড় ফ্ল্যাট বাড়ি কিন্তু তখন লক্ষ্য করা যেত না বা যায়ও না, ছিল না। থাকলে তবেই তো উপগ্রহ চিত্রে ধরা পড়বে, ছিলই না সেগুলো। তাহলে তখন এগুলো ছিল সম্পূর্ণ ফাঁকা জমি, কিছু অংশে চাষবাস করা হতো, পশুপালন করা হতো, ঠিক আছে? তো দিনের পর দিন যখন এই শহর কেন্দ্রিক বিভিন্ন জমি কি হলো, এগুলো মানুষের চাহিদার প্রয়োজনে মানুষ যখন শহর কেন্দ্রিক হয়ে গেল, নিজের নির্দিষ্ট কাজ করবার জন্য, অর্থ ইনকাম করার প্রয়োজনে বা তাগিদে যখন শহরে আসলো, তখন কিন্তু এই জমির চরিত্র বদল হতে শুরু করলো। তাহলে আমরা যদি সেইখানকার দুটো জমির চরিত্র পাশাপাশি দেখি, তাহলে কিন্তু এরকম ভাবে তার জমির ব্যবহার বা ভূমিরূপের ব্যবহারের পরিবর্তন আমরা কিন্তু সহজেই আমাদের চোখে পড়বে। তাহলে এই জন্যই কিন্তু উপগ্রহ চিত্রের খুব ব্যাপকভাবে গুরুত্ব রয়েছে। এবং সে যদি না থাকতো, আমরা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে যদি মনে করি নির্দিষ্ট এত বড় একটা জমি, এটা বিশাল বড় একটা জমি আমি যদি মনে করি, শুধুমাত্র এই প্রান্তে দাঁড়িয়ে থেকে এখানটা একটু পরিবর্তন হয়েছে, এখানটাকে এই ঘাসগুলো উঠে গেছে বা এখানে বাড়ি হচ্ছে, এই পরিবর্তন কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থেকে কখনো করা সম্ভবপর নয়। এই প্রান্তে কি হচ্ছে বা এই প্রান্তে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, সেটা কিন্তু আমাকে সঠিকভাবে পর্যালোচনা করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। তবেই কিন্তু আমরা এই ভূমিরূপের যে ব্যবহারের যে পরিবর্তন হয়েছে, তবেই সেটা আমরা জানতে পারবো বা বুঝতে পারবো। ঠিক আছে? তাহলে প্রথম যে অংশ আমরা আলোচনা করলাম ভূমির ব্যবহার, সেটা সম্পর্কে সবাই বুঝতে পারলে? ঠিক আছে। 2 নম্বর রয়েছে ভূসম্পদের মূল্যায়ন। ভূসম্পদ বলতে যে এই ভূমিটাকে যখন এটাকে আমরা কাজে লাগিয়ে এখান থেকে নির্দিষ্ট ভাবে যখন অর্থ উপার্জন করতে পারবো বা সেটাকে কাজে লাগিয়ে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারবো, সরকারের কোনো কাজে এটা আসবে, তখন সেই জিনিসটাকে আমরা সম্পদ বলবো। যখন একটা কৃষি জমি, যখন একটা কৃষক চাষবাস করছে, করে সেখান থেকে বাৎসরিক কোনো তার লাভবান হচ্ছে, তখন কিন্তু সেটা সেই কৃষকের কাছে সেই জমি কিন্তু সম্পদ রূপে বিবেচিত হচ্ছে। তাহলে কৃষি জমি বলতে পারি আমরা এখানে, ভৌম জল বলতে পারি, অর্থাৎ সব জায়গায় কিন্তু ভৌম জলের ভান্ডার সঠিকভাবে থাকে না। দেখবে কিছু কিছু অঞ্চল রয়েছে, সেখানে যতই মাটির নিচে
মাটির নিচে আমরা যতই পাইপ বা বোরিং করা হোক না কেন, সেখানে কিন্তু জলের ভান্ডার সব জায়গায় সমান থাকে না, এবং এটাকেও বিভিন্নভাবে সমীক্ষা করে, সার্ভে করে, চিত্রের মাধ্যমে কিন্তু আমরা একটু আন্দাজ করতে পারি এখানে জলের ভান্ডার কতখানি থাকতে পারে বা রয়েছে। হ্যাঁ, ঠিকই বলেছো। দেখবে অনেক জায়গায় তোমাদের পাড়ায়, অঞ্চলে যে বোরিং করা হ্যান্ড পাম্প, সে হ্যান্ড পাম্প দেখবে 10 বছর, 15 বছর, 20 বছর জল দেওয়ার পরে এখন দেখবে জলের যোগান সেখানে আর পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না? কারণ সেইখানে যে ভৌম জল ছিল, সেই ভৌম জল যথেচ্ছ পরিমাণে ব্যবহার করবার ফলে এবং সেই অঞ্চলের ভৌম জলের রিসাইকেল হচ্ছে না, রিফিল হচ্ছে না। তার মানে বৃষ্টির জল হলে সেখানে যে চুঁয়ে চুঁয়ে গিয়ে জল গিয়ে ভৌম জলের ভান্ডার ভরে উঠবে, গড়ে উঠবে, সেটা কিন্তু হয়ে উঠছে না। ভূপৃষ্ঠস্থ জলভাগ। তাহলে ভূপৃষ্ঠস্থ জলভাগ, সে জলভাগকেও কিন্তু আমরা সম্পদ হিসেবে ব্যবহার করতে পারি বিভিন্ন কাজে। যে জলভাগে কোনো জায়গায় মৎস্য চাষ একটা অন্যতম জলভাগের একটা অন্যতম এই জলভাগের ওপর জলভাগ কেন্দ্রিক বিভিন্ন ফসল, ফুল ফলিয়ে সেখান থেকেও কিন্তু সম্পদ সংগ্রহ করা যেতে পারে। মাটি, মাটি একটা সব থেকে বড় সম্পদ বলে আমরা মনে করি। কৃষি সম্পদ, একদম ঠিক বলেছ। কারণ এই যে মাটির ওপরেই কিন্তু নির্ভর করে কোন জায়গা কৃষির দিক থেকে কতটা বেশি পরিমাণে উন্নতি লাভ করতে পারবে। যেমন আমাদের পশ্চিমবঙ্গের যদি আমরা বীরভূম, পুরুলিয়ার সাথে বর্ধমানের হুগলির মাটি তুলনা করতে যাই, দেখবে অনেক পার্থক্য রয়েছে। কারণ হুগলি, বর্ধমানে যে পরিমাণ ধান চাষ বা আলু চাষ করা হয়ে থাকে, কিন্তু পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রামের দিকে এত বেশি পরিমাণ পাথুরে মাটি হওয়ার জন্য সেখানে কিন্তু সেই পরিমাণে কৃষিজ দ্রব্য হয় না। তাহলে সেটা একটা কৃষিজ দ্রব্যের ক্ষেত্রে মাটি একটা অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। তার উপরে উদ্ভিদ রয়েছে। খনিজ দ্রব্য, সব অঞ্চলে খনিজ দ্রব্য সঠিকভাবে লক্ষ্য থাকে না। মাছ, জনসংখ্যা, সড়কপথ, রেলপথ, অর্থাৎ এই সড়কপথ, রেলপথ এটাও একটা গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থার মাধ্যম হিসেবে, যে কোন অঞ্চলে কিভাবে সড়কপথটা গেলে সহজে গন্তব্যস্থলে পৌঁছানো যাবে, বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থান অতিক্রম করে যাবে, এরকম অনেকগুলো ব্যাপার থাকে। তাহলে এগুলো সম্পদ সমীক্ষা, পরিমাণ নির্ধারণ এবং মূল্যায়নে এই উপগ্রহ চিত্র ব্যাপকভাবে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এইগুলোই গেল ভূ সম্পদের ক্ষেত্রে মূল্যায়ন। বুঝতে পারলে তোমরা সবাই? আচ্ছা, তাহলে আমরা এতক্ষণে দুটো কারণ জানলাম, একটা হচ্ছে ভূমির ব্যবহার আর ভূ সম্পদের মূল্যায়ন। এবার মানচিত্র তৈরি। তো মানচিত্র তৈরি, এই যে যা কিছু আমরা বললাম, মানচিত্রেতেই কিন্তু এই ভূমির বিভিন্ন উপাদানগুলো, অর্থাৎ বা ভূসম্পদ যদি আমরা জনবসতি, ধান জমি, বনজ সম্পদ, মৎস্যক্ষেত্র বা জল সম্পদ, খনিজ দ্রব্য, খনিজ কেন্দ্র, যা কিছু বলি না, কিন্তু এই ম্যাপের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারবো। এবং একটা ম্যাপ যদি আমাদের সামনে থাকে, তা খুব সহজেই আমরা সেই জায়গার সম্পূর্ণ একটা চিত্র আমাদের চোখের সামনে কিন্তু ভেসে ওঠে। যেই জায়গাতে, এই নির্দিষ্ট জায়গাতে নদী রয়েছে, সমুদ্র রয়েছে, পাহাড় রয়েছে, এখানে এই জায়গাটা তোমার সমভূমি অঞ্চলটা বেশি, মালভূমি অঞ্চল কেমন আছে, সেগুলো সবই আমরা কিন্তু এই মানচিত্রের সাহায্যে বুঝতে পারি, তাই না? তাহলে এই GIS, ঠিক আছে, GIS হচ্ছে অর্থাৎ জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। এই নির্দিষ্ট প্রযুক্তিতে নির্দিষ্ট অক্ষাংশ এবং দ্রাঘিমার ভিত্তিতে, অর্থাৎ এই যে অক্ষাংশ আর দ্রাঘিমাংশ, অক্ষাংশ দ্রাঘিমাংশ এরকমভাবে নির্দিষ্ট ভিত্তিতে ফসল চাষ করা, মাটি, বনভূমি, জলসম্পদ, জনসংখ্যা, বন্ধুরতা এবং ভূমির ব্যবহার আমরা কিভাবে করব, কোন অঞ্চল কতটা উঁচু রয়েছে কন্ট্রোল লাইন দিয়ে, সেটা আমরা বুঝতে পারি। তো ইত্যাদি থিমেটিক ম্যাপ, টোপোগ্রাফিক্যাল ম্যাপ,
সব কিন্তু এই নির্ভুলভাবে প্রস্তুত করতে আমাদের কিসের প্রয়োজন হয়? এই উপগ্রহ চিত্রের কিন্তু প্রয়োজন হয়। দেখো এই ম্যাপটা প্রস্তুত করা হয়েছে নির্দিষ্ট জায়গায়, কিভাবে এখানে জনবসতি লক্ষ্য করা যাচ্ছে, কিভাবে এখানে জমির যে জমির ব্যবহারকে কিভাবে এখানে করা হয়েছে, ল্যান্ড ইউজ অ্যান্ড ক্যাটাগরিজ, কোথায় ফসল ফলানো হয়েছে, কোথাও বসতি স্থাপন করা হয়েছে, কোথাও ফাঁকা জমি, কোথাও পতি জমি হিসেবে পড়ে রয়েছে, যোগাযোগের মাধ্যম কিভাবে করা হয়েছে, কিভাবে সড়ক যোগাযোগ, নৌ যোগাযোগ করা হয়ে থাকে, সবই কিন্তু আমরা এই ম্যাপের মাধ্যমে বুঝতে পারছি। এবং এই উপগ্রহ চিত্রের মাধ্যমে যেমন আমরা থিমেটিক ম্যাপ প্রস্তুত করতে পারি, বিভিন্ন টোপোগ্রাফিক্যাল ম্যাপও কিন্তু আমরা এখান থেকে প্রস্তুত করতে পারি। তাই নির্ভুলভাবে সঠিক মানচিত্র প্রস্তুত করবার জন্য উপগ্রহ চিত্রের কিন্তু অবদান অনস্বীকার্য। উপগ্রহ চিত্র যদি সঠিকভাবে সেই তথ্যগুলোকে আমাদের সামনে না আসে, তাহলে আমরা কিন্তু সঠিক তথ্য বিশ্লেষণ করে এই মানচিত্র সঠিকভাবে প্রস্তুত করে প্রকাশ করতে পারবো না। ঠিক আছে, তাহলে কটি পয়েন্ট আলোচনা করলাম আমরা? ভূমির ব্যবহার, ভূমি সম্পদের ব্যবহার, আর হচ্ছে মানচিত্র তৈরি, তিনটি কারণ হলো আমাদের। ঠিক আছে, 4 নম্বর যে অংশ রয়েছে বিপর্যয়, যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে বিপর্যয়, অনেক সময় বিপর্যয়ের আগাম পূর্বাভাস জানার জন্য যেমন উপগ্রহ চিত্র ব্যবহার করা হয়, আবার বিপর্যয় হয়ে যাওয়ার পরেও সেই জায়গাতে কিভাবে উদ্ধার কাজ করা সম্ভব হবে, বা কোন জায়গাতে এখনো বিপদ রয়েছে, সেখানে গেলে পুনরায় বিপদ আসতে পারে, সেগুলো সম্পর্কেও ধারণা নিয়ে তারপরে কিন্তু উদ্ধার কাজ শুরু করা যেতে পারে। তাই তো? তাহলে বিপর্যয়ের ক্ষেত্রে ভূমিকম্প হোক, অগ্ন্যুৎপাত, খরা, বন্যা বা ঘূর্ণিঝড়, এই বিপর্যয়ের যেমন পূর্বাভাস দান করা যেতে পারে, কোথায় কি আজকে কেমন ধরনের আবহাওয়া থাকবে, বৃষ্টিপাত পরিমাণ বেশি হবে কি কম হবে, বা ঘূর্ণবৃষ্টি, বা এই যে ঘূর্ণবৃষ্টি নাতিশীতোষ্ণ বৃষ্টি যদি আসে তার গতিবেগ কেমন হতে পারে, এবং কোন অঞ্চলে আঘাত করতে পারে। দেখবে এখন সেই জন্য প্রকৃতি তো তার কাজ করে যায়, প্রকৃতির উপরে আমাদের কারোর হস্তক্ষেপ করার সাধ্য কারো নেই। তো সেখানটাতে যদি প্রকৃতি কোথাও হঠাৎ করে কোনো ঘূর্ণিঝড় আছড়ে পড়ে, অনেক আগে থেকে সতর্ক হয়ে সেই অঞ্চলের প্রশাসন তারা কিন্তু সেখানকার মানুষদের নিরাপদ স্থানে ফিরিয়ে নিয়ে যায়। তার জন্য অনেকখানি প্রাণহানি অনেকখানি কমে যায়। ঠিক আছে, তো সেই জন্য এই যে উন্নত প্রযুক্তির ব্যবহার করে আমরা এগুলোর ব্যবহার করতে পারছি, এটাই তার প্রমাণ। মোকাবিলা এবং ব্যবস্থাপনা এবং দৈনন্দিন আবহাওয়ার যে বিভিন্ন অবস্থা এবং পর্যালোচনায় উপগ্রহ চিত্রের গুরুত্ব অপরিসীম। তাহলে বোঝা গেল এই যে দেখো স্যাটেলাইট, নির্দিষ্ট জিওস্পেস স্যাটেলাইটের মাধ্যমে কিভাবে এই জায়গার এই মেঘ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খানু তথ্য সংগ্রহ করা হচ্ছে, তারপর তাকে বিশ্লেষণ করা হচ্ছে। ঠিক আছে, কিভাবে কাজ করছে জিওস্টেশনারি স্যাটেলাইট এরকম ভাবে। তাহলে বিপর্যয় সম্পর্কে তোমরা বুঝতে পারলে, হ্যাঁ, যেমন বিপর্যয়ের আগাম সংকেত বা পূর্বাভাস পাওয়া সম্ভব, আফটার ডিজাস্টার আবার সেখান থেকে কিভাবে উদ্ধার কাজ করা যায়, এবং সেই জায়গার কেমন চিত্র রয়েছে, কারণ যোগাযোগ সমূহ নষ্ট হয়ে যায়, মানুষ সেখানে সঙ্গে সঙ্গে গিয়ে সেই জায়গার পরিস্থিতি পর্যালোচনা করতে পারে না, তাহলে সেখানকার চিত্র জানার জন্য কিন্তু আমাদের উপগ্রহ চিত্রের অবদান প্রয়োজন হয়। অন্যান্য এছাড়াও কি কি কাজে লাগে? এছাড়াও পরিবেশের সমীক্ষার ক্ষেত্রে কাজে লাগে, যেখানে মানুষ সহজে পৌঁছাতে পারে না সেই অঞ্চলে পরিবেশের সমীক্ষা, ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানের স্থানিক বিশ্লেষণ করা, বিভিন্ন আঞ্চলিক উন্নয়ন করার ক্ষেত্রে, পরিকল্পনা গ্রহণ করার ক্ষেত্রে, উৎপন্ন শস্যের বৈশিষ্ট্যের ক্ষেত্রে নির্ধারণের ক্ষেত্রে এবং বিনোদন উপগ্রহ চিত্র বহুল পরিমাণে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, তো এই 5টি কারণ উপগ্রহ চিত্রের মূল ব্যবহারের বিষয়বস্তু, সেটা আমরা জানলাম। দেখো এখানে এই চিত্রটা সম্পর্কে আমি একটু বলি। এই যে স্যাটেলাইট যে বারবার প্রদক্ষিণ করছে পৃথিবীকে, এই স্যাটেলাইট কিন্তু প্রদক্ষিণের মাধ্যমে
আমার নির্দিষ্ট স্থানের যে জিপিএস অর্থাৎ গ্লোবাল পজিশনিং সিস্টেম, সেই জিপিএস কিন্তু আমরা এই স্যাটেলাইট ইমেজের মাধ্যমে পেয়ে থাকি। এবং আমরাও যখন কোথাও ঘুরতে যাই বা যাওয়ার প্রয়োজন হয়, তখন কিন্তু এই জিপিএস এর মাধ্যমেই আমরা গিয়ে সেই জায়গার লোকেশন আমরা সহজেই জানতে পারি, আমাদের ফোনে চলে আসে। তো এর ক্ষেত্রেও কিন্তু স্যাটেলাইটের গুরুত্ব অপরিসীম। ঠিক আছে। আচ্ছা, সামরিক কাজের ক্ষেত্রে এটা কিভাবে আমরা ব্যবহার করছি? দেখো, সামরিক কাজের ক্ষেত্রে যেটা আমি বললাম যে আমাদের সামরিক সেনাদের প্রধান কাজ কি? নিজের দেশকে রক্ষা করা, সবসময় সর্বদা, যাতে অন্য প্রতিবেশী বা শত্রুপক্ষ আমাদের যাতে আক্রমণ করতে না পারে, তাই তো? তো তার জন্য অন্য দেশের যান চলাচলের উপর আমাদের নিয়ন্ত্রণ রাখতে হয়, যাতে চলে আসলেও আমরা সেগুলোকে নষ্ট করতে পারি, মোকাবিলা করতে পারি। তার জন্য উপগ্রহ চিত্রের ব্যাপক একটা গুরুত্বপূর্ণ গুরুত্ব রয়েছে আমাদের কাছে। তাহলে উপগ্রহ চিত্রের মাধ্যমে সৈন্যদের অপরিচিত ভূভাগ সম্পর্কে যেমন ধারণা লাভ করা সম্ভব হয়, যেমন লক্ষ্যস্থল স্থির করেও সেনা চলাচল কিন্তু নিয়ন্ত্রণ করা হয়। অর্থাৎ দেখা হয় যে এই অঞ্চল দিয়ে যদি সৈন্যবাহিনীর কোনো স্তর যায়, টিম যায়, তাহলে সেখানে আগে থেকে কোনো বিপদ সেখানে লুকিয়ে রয়েছে কিনা সেটাও কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করলে অনেক সময় জানা যেতে পারে। প্রতিরক্ষার যান চলাচল এবং সেই নির্দিষ্ট অঞ্চলের সৈন্যবাহিনী সেই অঞ্চলের বিভিন্ন অজানা ভূভাগ সম্পর্কে এই উপগ্রহ চিত্রের মাধ্যমে কিন্তু তারা পরিচিত লাভ করতে পারে। তারপরে শত্রুপক্ষের অনুসন্ধান ও উদ্ধার। তাহলে অনেক সময় শত্রুপক্ষের সেনা ছাউনি, তাদের গতিবিধি অনুসন্ধান করার জন্য, তারপরে বিপদাপন্ন জাহাজ, বিমান, তারপরে এই যে ট্যাঙ্ক গাড়ি, সাঁজোয়া গাড়ি, যে যুদ্ধের গাড়ি উদ্ধার করতে কিন্তু উপগ্রহ চিত্র ব্যবহার করা হয়। কারণ এদেরকে এই যে প্রত্যেকটা নিজস্ব দেশের বিমান, জাহাজ, ট্যাঙ্ক প্রত্যেকটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, জিপিএস ট্র্যাকিং করা থাকে। যদি এগুলো কোনোভাবে হারিয়ে যায়, যদি তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন না করা যায় তাদের সঙ্গে থাকা ব্যক্তিদের সাথে, তাহলে সেই ট্র্যাকিং সাহায্যে, সেই জিপিএস ট্র্যাকিং এর মাধ্যমে সেই সেনা ছাউনি হোক বা হারিয়ে যাওয়া কোনো ট্যাঙ্কার হোক, গাড়ি, তাদেরকে কিন্তু উদ্ধার করতে এই উপগ্রহ প্রয়োজন আমাদের লাগে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে? তাহলে আমরা নাগরিক কাজ আর সামরিক কাজ, এই ক্ষেত্রে উপগ্রহ চিত্রের অবদান অনস্বীকার্য, সেটা আমরা জানলাম। তোমরা সবাই পর্যন্ত বুঝতে পেরেছো? খুব ভালো। এরপরে কটা শর্ট প্রশ্ন, যেটা একদম সংক্ষেপে। ইনস্যাট পুরো কথা কি? ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট সিস্টেম। অর্থাৎ এই যে আমরা স্যাটেলাইট পাঠাচ্ছি, এটাকে ইনস্যাট বলা হয়, ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট সিস্টেম। ঠিক আছে। পিএসএলভি কি? পিএসএলভি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। দেখো, এই হচ্ছে পিএসএলভি, দেখা দেখতে পাচ্ছ, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। এটা কারা উৎপাদন করে জানো? ইসরো, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। ঠিক আছে। তো ইসরো কি করে, এরকম তাদের লঞ্চ ভেহিকেল রয়েছে। এই লঞ্চ ভেহিকেল, এটা একটা লঞ্চ ভেহিকেল যেটাকে রকেট বলা হয়। এর মধ্যে উপগ্রহ, যেটা কৃত্রিম স্যাটেলাইট, সে স্যাটেলাইটকে এখানে উপস্থাপন করা হয়। তারপরে এখানে নির্দিষ্ট পদ্ধতিতে এগুলোকে প্রস্তুত করে কক্ষপথে ছেড়ে দেওয়া হয়। নির্দিষ্ট কক্ষপথে গিয়ে এবং তার সঙ্গে আমাদের কি বলবো, যে অপারেটর রুম, সেখান থেকে অপারেট করে এদেরকে বিচ্ছিন্ন করিয়ে সে স্থানে এই উপগ্রহ চিত্রকে উপগ্রহকে সেখানে স্থাপিত করা হয়। এই যে এটা হচ্ছে প্রাথমিক পদ্ধতি, প্রাথমিক অবস্থা। এটা হচ্ছে পরের অবস্থাকে দেখো কিভাবে এটা বেরিয়ে যাচ্ছে পৃথিবীর ভূপৃষ্ঠ ছেড়ে। ঠিক আছে। নোয়া, NOAA পুরো কথা কি? ন্যাশনাল ওশান, যেটা সমুদ্র, ন্যাশনাল ওশান অ্যান্ড অ্যাটমসফিয়ার অ্যাডমিনিস্ট্রেশন, NOAA। ঠিক আছে। হ্যাঁ, ইসরোর পুরো কথা কি বলো? কে বলতে হবে ইসরোর পুরো কথা? ইন্ডিয়ান
স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন, অর্থাৎ বাংলায় যদি আমরা বলি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। ঠিক আছে, তাহলে আজকের আলোচনা শেষের পরে এখান থেকে আমরা নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে রাখলাম। এই প্রশ্নগুলো তোমরা পরবর্তী দিনের জন্য এখান থেকে প্রস্তুত হয়ে আসবে, জেনে আসবে, বুঝে আসবে। তাহলে এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব। ঠিক আছে, সবাই নোট ডাউন করে নিয়েছো? খুব ভালো। তাহলে আজকের আলোচনা আমাদের এই পর্যন্ত থাকবে। পরবর্তী দিনে আমরা পরবর্তী অংশ আলোচনা করব এবং তোমাদেরকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো তোমরা সবাই ভালো করে একটু দেখে আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবে।